আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। সূর্যাস্ত পর্যন্ত আরাফাত প্রান্তরে অবস্থান করবেন মুসল্লিরা। সিরিয়ায় যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্মত হওয়ার কয়েক ঘণ্টা পরে বিমান হামলায় নিহত অন্তত 100। যুদ্ধবিরতি বাস্তবায়নে কিছু পদক্ষেপ নেওয়া জরুরি ছিল, মন্তব্য ইইউ-এর। ট্রাম্প সমর্থকদের ঘৃণ্য বলে মন্তব্য করে তোপের মুখে পড়ায় ক্ষমা প্রার্থনা হিলারির। পরিশ্রমী খেটে খাওয়া মানুষদের অপমান করেছেন হিলারি, মন্তব্য রিপাবলিকানদের। এবং নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ সন্ত্রাসী হামলার 15 বছর আজ। জাতির উদ্দেশ্যে ভাষণে নিহতদের প্রতি বারাক ওবামার শ্রদ্ধা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে মিসাইফুল লুত্র। সুপার ভ্যাসমল 33 কেশ সুরক্ষিত কালো চুল আমার ভ্যাসমল যে করলো কামাল। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আরাফাতের প্রান্তরে জড়ো হয়েছেন লাখ লাখ মুসল্লি। জোহরের নামাজ থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা আরাফাতের ময়দানে অবস্থান করবেন, যা হজের ফরজ কাজ। এরপর প্রায় 8 কিলোমিটার দূরের মুজদালিফায় পৌঁছে রাত্রি যাপন ও শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ শেষে 10 জিলহজ সোমবার ফজরের নামাজ আদায় করে মিনায় ফিরবেন মুসল্লিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনির মাধ্যমে আল্লাহর কাছে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন মুসল্লিরা। মিনায় ফজরের নামাজ আদায় শেষে রোববার প্রায় 14 কিলোমিটার দূরের আরাফাত ময়দানের উদ্দেশ্যে মুসল্লিরা রওনা হন। ধীরে ধীরে আরাফাত প্রান্তরে জড়ো হতে থাকেন লাখ লাখ মুসল্লি। সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করবেন তারা। আল্লাহর কাছে পাপ মুক্তির আশায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা আরাফাতের ময়দানে থেকে ইবাদত করবেন। হজের সারাদিন আরাফাতে অবস্থান করা ফরজ। খুতবার পর জোহর ও আসরের নামাজ আদায় করবেন তারা। 35 বছর ধরে খুতবা দিয়ে আসা গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজের পরিবর্তে এবার খুতবা দেবেন গ্র্যান্ড মসজিদের ইমাম ও খতিব মুফতি ডক্টর সালেহিন হুমায়দ। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থানের পর মুজদালিফায় পৌঁছে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন মুসল্লিরা। রাতে সেখানে খোলা মাঠে অবস্থান করবেন এবং শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন। মুজদালিফায় ফজরের নামাজ শেষে মিনায় ফিরবেন মুসল্লিরা। মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ ও পশু কোরবানি সহ নানা আনুষ্ঠানিকতা শেষে মিনা থেকে মক্কায় পৌঁছে পবিত্র কাবা শরীফ তাওয়াফ সেরে মিনায় ফিরে আসবেন তারা। আর এভাবেই সম্পন্ন হবে হজের সকল আনুষ্ঠানিকতা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 25 লাখ মুসলমান পবিত্র হজ পালন করতে সৌদি আরব গেছেন। অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও এবার পবিত্র হজ পালনের উদ্দেশ্যে গেছেন সরকারি ও বেসরকারি মিলিয়ে 1 লাখেরও বেশি মুসল্লি। তাদের চিকিৎসা সহ বিভিন্ন ধরনের সহায়তায় কাজ করছে বাংলাদেশ থেকে আসা মেডিকেল টিম ও মক্কার বাংলাদেশ হজ অফিস। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। দর্শক, কিছুক্ষণ আগে আরাফাতের ময়দান থেকে হজের আনুষ্ঠানিকতার বিস্তারিত জানিয়েছেন আমাদের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান। আমি এই মুহূর্তে অবস্থান করছি পবিত্র আরাফাত প্রান্তরে। আজ ফজরের পরপরই মিনা থেকে এখানে এসে উপস্থিত হতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখ ধর্মপ্রাণ মুসল্লি। আরাফাতের এই ময়দানে অবস্থান করা হজের অন্যতম ফরজ কাজ এবং এই ময়দানে উপস্থিত হয়ে পৃথিবীর প্রথম মানবী ক্ষমা প্রার্থনা করে ক্ষমা পেয়েছিলেন। তাই এখানে আজ উপস্থিত হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত সকল ধর্মপ্রাণ মুসল্লিগণ তাদের জীবনের গুনাহখাতা মাফ চাওয়ার পাশাপাশি এখানে বসে দোয়া করবেন নিজেদের কল্যাণের জন্য এবং নিজেদের দেশের জন্য। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আরাফাত প্রান্ত থেকে আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সৌদি টিভির সৌজন্যে এই মুহূর্তে আরাফাতের ময়দানে চলে যাচ্ছি আমরা। سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের নিয়ে বিদ্রূপ করে এবার তোপের মুখে পড়লেন হিলারি ক্লিন্টন। শনিবার ডেমোক্রেটিক দলের এই প্রার্থী ট্রাম্পের সমর্থকদের ঘৃণ্য বলে মন্তব্য করেন। আর হিলারির জবাবে রিপাবলিকান দল থেকে বলা হয় পরিশ্রমী খেটে খাওয়া মানুষদের অপমান করেছেন তিনি। এই ঘটনার পরপরই জনমত জরিপে ট্রাম্প হিলারির তুলনায় ব্যবধান কমিয়ে এনেছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এদিকে স্বতন্ত্র প্রার্থী গ্যারি জনসন প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্রে মারিজুয়ানা বৈধকরণ সহ যথাসম্ভব পররাষ্ট্র দ্বন্দ্ব এড়িয়ে চলার চেষ্টা করবেন তিনি। ট্রাম্প নয়, বেফাঁস মন্তব্য করে এবার সমালোচিত হচ্ছেন হিলারি ক্লিন্টন। শনিবার নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে একহাত দেখে নেন তিনি। বর্ণবাদী, ইসলাম বিদ্বেষী বলে তিনি শুধু যে ট্রাম্পকে গালমন্দ করেন তা নয়, বলেন ট্রাম্প সমর্থকরাও ঘৃণ্য। আপনারা সাধারণভাবে দেখলেই বুঝবেন ট্রাম্পকে যারা সমর্থন করেন তাদের অর্ধেকই ঘৃণার পাত্র। তারা ট্রাম্পের মতোই। এটা আমাদের দুর্ভাগ্য যে এমন মানুষও আছে যারা ট্রাম্পকে সমর্থন করেন। এই বক্তব্যের পরে তোপের মুখে পড়েন হিলারি। ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্স এর তীব্র সমালোচনা করেন। গতরাতে হিলারি ক্লিন্টন ট্রাম্প সমর্থকদের ঘৃণ্য বলে মন্তব্য করেছেন। তিনি আমেরিকার বেশিরভাগ মানুষ যারা পরিশ্রম করে খেটে খায় তাদের একথা বলে অপমান করেছেন। অবশ্য নিজের ভুলের জন্য পরে ক্ষমাও চেয়েছেন হিলারি। এদিকে বিবিসি বলছে এই ঘটনার পরই কমে গেছে হিলারির জনপ্রিয়তা, আর অনেকখানি এগিয়ে গেছেন ট্রাম্প। ওহাইও, ফ্লোরিডার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে জনমত জরিপের ফলাফলে দেখা গেছে হিলারির তুলনায় এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী গ্যারি জনসন তার নির্বাচনী প্রচারণায় বলেছেন নির্বাচনে জয়ী হলে অপরাধীদের মানবাধিকার সহ ম্যারিজুয়ানা বৈধ করবেন তিনি। পাশাপাশি তিনি আরো বলেন যথাসম্ভব পররাষ্ট্র দ্বন্দ্ব এড়িয়ে চলার চেষ্টা করবেন তিনি। সিরিয়ার আলেপ্পোতে হামলার নিন্দা জানিয়ে শনিবার এক র্যালির নেতৃত্ব দেন গ্যারি জনসন। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ সন্ত্রাসী হামলার 15 বছর পূর্ণ হচ্ছে আজ। ছিনতাই করা 4টি বিমানে 2001 সালের 11 সেপ্টেম্বর একযোগে হামলা চালায় জঙ্গিরা। দুটি বিমান ট্রেড সেন্টারের উত্তর ও দক্ষিণ টাওয়ারে আঘাত হানলে মুহূর্তেই ভবন দুটি ধসে পড়ে। তৃতীয় আরেকটি বিমান মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে হামলা চালায়। চতুর্থ বিমানটি পেনসিলভেনিয়ার আকাশে বিধ্বস্ত হয়।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় প্রায় ৩,০০০ মানুষের প্রাণহানি হয়েছিল। ঘটনাস্থল থেকে ৭০,০০০ মানুষকে জীবিত উদ্ধার করা হয়। হামলার শিকার অনেকেই এখনও শারীরিক ও মানসিক যন্ত্রণা নিয়ে জীবন কাটাচ্ছেন। এদিকে ৯/১১ সেই হামলার ঘটনাকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নিহতদের প্রতি শ্রদ্ধা ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র কখনো হারবে না বলে মন্তব্য করেন তিনি। The Twin Towers were reduced to rubble. The Pentagon was in flames. আন্তর্জাতিক সময় আরো দেখবেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আবারও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 বিক্ষোভকারী নিহত। ঘটনায় মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির দুঃখ প্রকাশ। ব্লেজ এলইডি লাইট, লাইট বদলান, লাইফ বদলান। সিরিয়া যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সম্মত হওয়ার পর কয়েক ঘন্টা না যেতেই বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব ও আলেপ্পোয় বিমান হামলায় নিহত হয়েছে 100 জন, আহত হয়েছে শতাধিক। যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও এর বাস্তবায়নে আরও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া জরুরি ছিল বলে মন্তব্য করেছে তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়ন। এদিকে সিরীয় বিদ্রোহীরা যুদ্ধবিরতিতে সম্মত হলেও রুশ কিংবা সরকারি বাহিনীর আক্রমণের শিকার হলে পাল্টা জবাব দেওয়ার অধিকার থাকবে বলে জানিয়েছে ওয়াশিংটন। টানা কয়েক সপ্তাহের আলোচনার পর শুক্রবার সিরিয়ায় একটি কার্যকর যুদ্ধবিরতি আরোপে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সোমবার থেকে সিরিয়া জুড়ে এ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। তবে শনিবার অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার মাত্র কয়েক ঘন্টার মাথায় সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব শহরের একটি ব্যস্ত বাজারে বিমান হামলায় নিহত হয় অর্ধশতাধিক মানুষ, আহত হয় আরও অন্তত 90 জন। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে বলে জানা গেছে। তবে কারা এই বিমান হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা না গেলেও রুশ যুদ্ধ বিমান এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের। ইদলিব ছাড়াও এদিন আলেপ্পো ও এর আশপাশের এলাকায়ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে নারী ও শিশু সহ নিহত হয় অন্তত অর্ধশত। এছাড়াও বিমান হামলা চালানো হয় দামেস্কের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত বিদ্রোহী নিয়ন্ত্রিত দৌমা শহরেও। এতে নিহত হয় অন্তত 5 জন। অন্যদিকে আলেপ্পোর কাছে সালাউদ্দিন এলাকায় সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে বিদ্রোহীদের গোলাবর্ষণে কমপক্ষে 10 জন নিহত হয় বলে জানায় উদ্ধারকর্মীরা। সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে রুশ মার্কিন সমঝোতাকে স্বাগত জানিয়েছে তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়ন। তুরস্কের পক্ষ থেকে যুদ্ধবিরতির শুরু থেকেই সিরিয়ার বিভিন্ন অবরুদ্ধ শহরে ত্রাণ সরবরাহের আহ্বান জানানো হয়েছে। আর যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে দেশটিতে রাজনৈতিক পট পরিবর্তনের আহ্বান জানিয়েছে ইইউ। তবে যুদ্ধবিরতি শেষ পর্যন্ত কতটুকু কার্যকর হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আলেপ্পোর আসাদ বিরোধী বিদ্রোহীরা। এর আগে যতগুলো যুদ্ধবিরতি হয়েছে কোনোটিতেই নির্ধারিত শর্ত মানেনি আসাদ সরকার। এ কারণে এবারের যুদ্ধবিরতি নিয়েও আমরা খুব একটা আশাবাদী নই। মুখে যুদ্ধবিরতির কথা বলে তারা বিমান থেকে সাধারণ মানুষের উপর বোমা ফেলছে। এটা কি ধরনের যুদ্ধবিরতি তা আমাদের জানা নেই। এদিকে যুদ্ধবিরতিতে সম্মত হলেও মধ্যপন্থী বিদ্রোহীরা যদি রাশিয়া কিংবা সিরীয় বাহিনীর দ্বারা আক্রান্ত হয় তবে তারা আত্মরক্ষায় পাল্টা জবাব দিতে পারবে। যুক্তরাষ্ট্র রাশিয়া যুদ্ধবিরতি সমঝোতায় এমন একটি শর্ত আছে বলে জানিয়েছে গণমাধ্যম। সিরিয়ায় নিযুক্ত মার্কিন বিশেষ দূতের বরাত দিয়ে রয়টার্স জানায়, একই সঙ্গে আসাদ বিরোধী বিদ্রোহীদের কঠোরভাবে আল নুসরা ফ্রন্ট ও নতুন জঙ্গি সংগঠন ফাতে আল শামের দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। অন্য কর্মকার, সময় সংবাদ। ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় 4 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 11 জন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার বাগদাদের আলাউই এলাকায় একটি বাস স্টেশনে আত্মঘাতী হামলা চালানো হয়। হামলার পরপরই আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে হামলার পর এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। এর আগে একই দিন বাগদাদে আরও 4টি আত্মঘাতী হামলা চালানো হয়। এতে নিহত হয় অন্তত 12 জন, আহত হয় আরও প্রায় 27 জন। অস্ট্রেলিয়ার সিডনিতে আইএস সন্দেহে এক তরুণকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, জঙ্গি গোষ্ঠীটি থেকে অনুপ্রাণিত হয়ে 22 বছরের সেই তরুণ 56 বছর বয়সী একজনের উপর ছুরি নিয়ে হামলা করে। এরপরই তাকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়। নিউ সাউথ ওয়েলসের ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, হামলাকারী বেশ কিছুদিন ধরেই গোয়েন্দা নজরদারির আওতায় ছিলেন। তবে পুলিশ তদন্তের স্বার্থে হামলাকারী বা আহত কারো নামই প্রকাশ করেনি। এদিকে অস্ট্রেলিয়ায় আবারও সন্ত্রাসী হামলা হতে পারে জানিয়ে যে কোনো ধরনের সন্ত্রাসী হামলা মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা সচেষ্ট রয়েছে বলে অস্ট্রেলিয়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় গ্রেফতারকৃত 3 নারীর একজনের বিরুদ্ধে প্যারিসের নটরডেম ক্যাথেড্রালে হামলার অভিযোগ আনা হয়েছে। আওরনেলা নামের 29 বছর বয়সী ওই তরুণীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। গ্রেফতার হওয়া আরও 3 নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে এই নারীরা সিরিয়ার আইএস এর দ্বারা পরিচালিত হতেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনোভ। তারা আইএস এর পরিচালনায় ফ্রান্সে নতুন করে সহিংসতা সৃষ্টির পরিকল্পনা করেছিল। গেল রোববার একটি গাড়ি থেকে এই 3 নারীকে গ্রেফতার করে দেশটির পুলিশ। গ্রেপ্তারের সময় 23 বছর বয়সী সারাহ নামের এক নারী পুলিশকে ছুরিকাঘাত করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আবারও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 বিক্ষোভকারী নিহত হয়েছেন। এ নিয়ে গেল জুলাই মাসে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 78 জনে দাঁড়িয়েছে। শনিবার বিক্ষোভে নতুন করে 2 জন নিহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। আবারও বিক্ষোভে উত্তাল কাশ্মীর উপত্যকা। গেল জুলাই মাসে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের তরুণ নেতা বুরহান ওয়ানি ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে কাশ্মীর জুড়ে। শনিবার বিক্ষোভের 64তম দিনে নতুন করে উত্তেজনা দেখা দেয়। অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশের ছোড়া ছররা বন্দুকের আঘাতে 23 বছর বয়সী এক তরুণ নিহত হয়। একই দিন সোপিয়ান জেলায় বিক্ষোভ চলাকালে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর ছোড়া টিয়ার শেলের আঘাতে 25 বছর বয়সী আরও এক তরুণ নিহত হয়। নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়া এবং তাতে 2 জনের নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী। শোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও এক তরুণ নিহত হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। হতাহতদের সেবা দিতে এই উপত্যকার বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা 24 ঘন্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এদিকে গেল সপ্তাহে কাশ্মীর সফরের আগে ভারতের সর্বদলীয় প্রতিনিধিদের আহ্বানে ছররাগুলির ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও রোববার এর পক্ষে সাফাই দিয়েছেন দেশটির সাবেক সেনা প্রধান। গুলি করার সময় খুব কাছে না থাকলে এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কম বলে মন্তব্য করেছেন তিনি। এর মধ্যে কাশ্মীরে চলমান সংকটের মধ্যে উপত্যকায় শান্তি ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দিতে 60 দিনের এক সাইকেল র্যালির আয়োজন করেছে ভারতীয় সর্বসেবা সংঘ। 3 সেপ্টেম্বর উত্তর পূর্বাঞ্চলের আসাম রাজ্য থেকে যাত্রা শুরু করে র্যালিটি শেষ হবে কাশ্মীরে গিয়ে। এর মধ্যে দলটি পাড়ি দেবে 8টি রাজ্যের 3500 কিলোমিটার পথ। শিরিন আক্তার, সময় সংবাদ। ভারতের ঝাড়খণ্ড থেকে 6 মাওবাদীকে আটক করা হয়েছে। গুমলা জেলায় শনিবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মাওবাদীদের গোপন আস্তানের খোঁজ পেয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে 3টে পিস্তল, বেশ কিছু সংখ্যক বুলেট আর লিফলেট উদ্ধার করা হয়। পুলিশ বলছে, তারা উড়িষ্যা থেকে প্রশিক্ষণ নিয়ে এসে ঝাড়খণ্ডে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করে। এদেরকে আটক করার ফলে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় আর উড়িষ্যা রাজ্যে শান্তি বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছে পুলিশ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হল অস্কার জয়ী নাটালি পোর্টম্যানের ছবি প্লাটিনারিয়াম। আবারও অস্কার দৌড়ে নিজের অবস্থান শক্ত করবেন নাটালি, মত চলচ্চিত্র বোদ্ধাদের। উত্তর কোরিয়ার আবারও পরমাণু বোমার পরীক্ষার পর দেশটির বিরুদ্ধে মিত্র দেশগুলোকে নিয়ে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। শনিবার টোকিওতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর পিয়ংইয়ং এর বিরুদ্ধে পরিকল্পনার কথা জানান উত্তর কোরিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সাং কিম। এদিকে পরমাণু বোমার পরীক্ষাকে নিজেদের নিরাপত্তা সক্ষমতায় আরও এক ধাপ অগ্রগতি উল্লেখ করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় উদ্বিগ্ন হবার কিছু নেই বলে মনে করছে পিয়ংইয়ং এর অধিবাসীরা। উত্তর কোরিয়ার সীমান্তবর্তী চীনের লিয়াওনিং প্রদেশের পর্যটন সমৃদ্ধ শহর দেনদাং থেকে পর্যটকেরা দেশটিতে ভ্রমণ করে থাকেন। পঞ্চমবারের মতো উত্তর কোরিয়ার পরমাণু বোমার পরীক্ষা চালানোর পর মিত্রদেশ চীন এর নিন্দা জানালেও গত 2 দিনে পর্যটকের আনাগোনায় কোনো হেরফের হয়নি। কোরীয় উপদ্বীপে কিছুটা চাপা উত্তেজনা বিরাজ করলেও উত্তর কোরিয়ার সঙ্গে চীনের সম্পর্কের বড় ধরনের কোনো পরিবর্তন ঘটবে বলে মনে করছেন না চীনা পর্যটকেরা। সামরিক দিক দিয়ে চীন উত্তর কোরিয়ার চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী, তাই আমাদের কোনো ভয় নেই। উত্তর কোরিয়ার সঙ্গে বহু আগে থেকেই আমাদের দেশের মানুষের যোগাযোগ রয়েছে। আমাদের সংস্কৃতি ও জীবন ব্যবস্থাও প্রায় একই রকম, তাই আমাদের বিচ্ছিন্ন হওয়ার কোনো সম্ভাবনা নেই।
এদিকে পরমাণু পরীক্ষার জেরে দেশটির বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের উত্তর কোরিয়া বিষয়ক বিশেষ দূত সাং কিম। শনিবার টোকিওতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর একথা জানান তিনি। উত্তর কোরিয়ার উপর নতুন করে জাতিসংঘের নিষেধাজ্ঞার অতিরিক্ত হিসেবে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া সমন্বিতভাবে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে বলে জানান মার্কিন দূত। যুক্তরাষ্ট্র ও কোরিয়া উপদ্বীপে আমাদের মিত্র দেশগুলোর জন্য উত্তর কোরিয়া ক্রমেই হুমকি হয়ে উঠছে। এই হুমকি মোকাবেলায় সম্ভাব্য সব রকম প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পিয়ংইয়ং এর উস্কানিমূলক আচরণের জবাব দিতে এই মুহূর্তে এর কোনো বিকল্প নেই। জাতিসংঘ এরই মধ্যে উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার নিন্দা জানিয়েছে। দেশটিতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও একমত হয়েছে নিরাপত্তা পরিষদের সদস্যরা। তবে এসবকে আমলে নিচ্ছে না দেশটির সাধারণ মানুষ। আমরা চাই যত বেশি সম্ভব পরমাণু বোমার উৎপাদন করা হোক। যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা ভালো আছি, কে কি বললেন তাতে কিছু যায় আসে না। জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চেয়ে তাদের নিরাপত্তা সক্ষমতা অর্জন গুরুত্বপূর্ণ উল্লেখ করে পরমাণু ব্যবস্থার উন্নয়নে কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পিয়ংইয়ং। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। জার্মানিতে আবারও সন্ত্রাসী হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দা মাইজার। শনিবার তিনি গণমাধ্যমকে জানান প্রায় 550 আইএস জঙ্গি জার্মানিতে সক্রিয় রয়েছে, যারা বড় ধরনের হামলা চালানোর চেষ্টা চালাচ্ছে সেখানে। তিনি আরো বলেন এসব জঙ্গিরা আত্মঘাতী হামলা চালাতে পারে। জার্মানিতে প্রায় 350 জনকে নজরদারির মধ্যে রাখা হয়েছে, যাদের বেশিরভাগই সিরীয় শরণার্থী। গেল জুলাই মাসে এক আফগান কিশোর ছুরি নিয়ে জার্মানির চলন্ত ট্রেনে হামলা চালায়, যাতে বেশ কয়েকজন আহত হন। এর আগেও সেখানে হামলা করে জঙ্গিরা। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় 5.7 মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন 2 শতাধিক মানুষ। শনিবার লেক ভিক্টোরিয়ার পশ্চিমাঞ্চলের কাছে এই ভূকম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বুকোবা শহর থেকে 44 কিলোমিটার দূরে, ভূমি থেকে 19 কিলোমিটার গভীরে। ভূমিকম্পে বুকোবা শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন এতে অনেক ঘরবাড়ি মাটিতে দেবে গেছে। উদ্ধার তৎপরতা এখনো চলছে। এছাড়া উত্তর পশ্চিমাঞ্চলীয় কাগেরা প্রদেশ ও দক্ষিণের এমওয়ানজা অঞ্চলেও ভূমিকম্প হয়েছে। এতে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বাংলাদেশকে উন্নত মধ্যম আয়ের দেশে পরিণত করার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের 71তম সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি পিটার থমসন। দায়িত্ব গ্রহণ প্রক্রিয়া চলাকালে শনিবার সময় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন বাংলাদেশ জাতিসংঘের সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেছে। এ সময় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন আশা প্রকাশ করেছেন পিটার থমসন এ পদে আসীন হওয়ায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো অগ্রাধিকার পাবে। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জাতিসংঘের 71তম সাধারণ পরিষদের নতুন সভাপতি হিসেবে গোপন ব্যালটে নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত ফিজির রাষ্ট্রদূত পিটার থমসন। আগামী 13 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। দায়িত্ব গ্রহণ প্রক্রিয়া চলাকালে শনিবার সময় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশকে উন্নত ও মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কর্মসূচি হাতে নিয়েছেন তা প্রশংসনীয়। অভিবাসী ও শরণার্থী সংকট মোকাবিলায় বাংলাদেশ আমাদের যেমনটা সাহায্য করেছে তা সত্যিই প্রশংসনীয়। এছাড়া জলবায়ু পরিবর্তন এবং তা মোকাবিলায়ও বাংলাদেশের নেওয়া পদক্ষেপ ছিল বেশ কার্যকর। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। তিনি বলেন পিটার থমসন নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো অগ্রাধিকার পাবে। বাংলাদেশ মিশনের সাথে ওনার সম্পর্ক বেশ পুরনো, সুতরাং আমরা ওনাকে সর্বতোভাবে সাহায্য করব এবং ওনার বেশ কিছু আইডিয়াজ আছে। সেই আইডিয়াজগুলো বিশেষ করে SDG বাস্তবায়নের ক্ষেত্রে নতুন নতুন আইডিয়া নিয়ে উনি অলরেডি আমাদের সাথে কিছু শেয়ার করেছেন। তো আমরা আশা করি ওনার একটা ডাইনামিজম আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে। তো এই 71তম অধিবেশনটা খুবই প্রাণবন্ত হবে এবং ফ্রুটফুল হবে বলে আমরা মনে করছি। আগামী 20 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে শুরু হবে জাতিসংঘের 71তম সাধারণ পরিষদের অধিবেশন। সময় সংবাদ, নিউ ইয়র্ক। জাঁকজমকপূর্ণ ভেনিস চলচ্চিত্র উৎসবে হয়ে গেল অস্কার জয়ী জনপ্রিয় অভিনেত্রী নাটালি পোর্টম্যান অভিনীত ছবি প্ল্যানেটারিয়ামের প্রদর্শনী। ফরাসি পরিচালক রেবেকা
জেলাটুস্কি পরিচালিত ফ্রান্স এবং বেলজিয়ামের যৌথ প্রযোজনার এই ছবিটি ছিল প্রাচীনতম এই চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ। এদিকে এই ছবিটির মধ্য দিয়ে আবারও অস্কার দৌড়ে নিজের অবস্থান শক্ত করবেন নাটালি পোর্টম্যান, এমনটি ধারণা চলচ্চিত্র বোদ্ধাদের। রেড কার্পেটে সাদা রঙের গাউন পরে জনপ্রিয় অভিনেত্রী নাটালি পোর্টম্যান, পাশেই সহ অভিনেত্রী 17 বছর বয়সী লিলি রোজ ডেপ। মুহুর্মুহু ক্যামেরার ফ্ল্যাশ আর উৎসুক ভক্তদের দৃষ্টি তখন তাদের দিকে। ইতিহাসের প্রাচীনতম এই চলচ্চিত্র উৎসবের এবারের আসরের অন্যতম আকর্ষণ ছিল তাদের অভিনীত ফ্রান্স এবং বেলজিয়ামের যৌথ প্রযোজনার ছবি প্ল্যানেটারিয়াম। অশরীরী প্রেতাত্মার সঙ্গে যোগাযোগ স্থাপনে সক্ষম এমন অতি প্রাকৃতিক শক্তির অধিকারী দুই বোনের ফরাসি রূপালী পর্দায় অভিষেক এবং তাদের জীবন কাহিনী নিয়ে ফরাসি পরিচালক রেবেকা জলোটস্কি নির্মাণ করেছেন প্ল্যানেটারিয়াম ছবিটি। আমি খুবই উচ্ছ্বসিত। আমার 25 বছরের অভিনয় জীবনে এই প্রথম আমি একজন নারী পরিচালকের অধীনে কাজ করছি। ছবির গল্পটি নারী প্রধান এবং একজন নারীর দৃষ্টিভঙ্গি থেকেই নারীর জীবন, নারীর সঙ্গে নারীর সম্পর্ক ও নারীর জীবন বোধকে অত্যন্ত চমৎকারভাবে এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। নাটালি পোর্টম্যান এবং লিলি রোজ ডেপ ছাড়াও প্ল্যানেটারিয়াম ছবিটিতে আরো অভিনয় করেছেন ইমানুয়েল সেলিঞ্জার, লুইস গ্যারেল, ডেভিড বেনেট সহ আরো অনেকে। ফ্রান্স এবং বেলজিয়ামের যৌথ প্রযোজনার এই ছবিটি ফরাসি ভাষার পাশাপাশি ডাবিং করা হয়েছে ইংরেজি ভাষাতেও। এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলেও বিশ্বব্যাপী রূপালী পর্দার দর্শকদের জন্য প্ল্যানেটারিয়াম ছবিটি মুক্তি পাবে আগামী 16 নভেম্বর। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানাবো আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। সূর্যাস্ত পর্যন্ত আরাফাত প্রান্তরে অবস্থান করবেন মুসল্লিরা। সিরিয়ায় যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সম্মত হওয়ার কয়েক ঘণ্টা পরে বিমান হামলায় নিহত অন্তত 100। যুদ্ধবিরতি বাস্তবায়নে কিছু পদক্ষেপ নেওয়া জরুরি ছিল, মন্তব্য ইইউ-এর। ট্রাম্প সমর্থকদের ঘৃণ্য বলে মন্তব্য করে তোপের মুখে পড়ায় ক্ষমা প্রার্থনা হিলারির। পরিশ্রমী খেটে খাওয়া মানুষদের অপমান করেছেন হিলারি, মন্তব্য রিপাবলিকানদের। এবং নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ সন্ত্রাসী হামলার 15 বছর আজ। জাতির উদ্দেশ্যে ভাষণে নিহতদের প্রতি বারাক ওবামার শ্রদ্ধা। এ ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।